চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন। ৮৪,০০০-এর বেশি আক্রান্ত নিয়ে চীনকে ছাড়ালো বাংলাদেশ। একদিনে ৪৪ জনের মৃত্যু। অব্যাহত থাকবে সীমিত পরিসরে দোকানপাট, অফিস পরিচালনার নির্দেশনা। ২৩ বছর ধরে পরিত্যক্ত মিরপুরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ১০০ শয্যার হাসপাতাল। অবহেলায় নষ্ট কোটি টাকার সম্পদ। বিকল্প ব্যবহারের কথা ভাবছে ট্রাস্ট। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময় সঙ্গে আছি আমি সাবিত সারোয়ার। হাল ছিল না বাংলাদেশ, জিপিএইচ ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার রাত 12:15টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন মন্ত্রী ও রাজনীতিবিদরা। শেখ আবদুল্লাহ 2019 সালের 7 জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ 1945 সালের 8 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সঙ্গে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। বিকেলের দিকে অসুস্থ বোধ করেন, শ্বাসকষ্ট। একটা পর্যায়ে শ্বাসকষ্টটা বাড়তে থাকে। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে সিএমএইচে নিয়ে আসবো। তো চলে আসলাম। আস্তে আস্তে জাহাঙ্গীর গেটের এখানে চেঞ্জ করিয়ে ফেলবে। হসপিটালে পৌঁছায় 10:30টায়। তারপরে এখান থেকে ধরে নামানোর পরে আর ফিরাতে পারে, মানে ফিরানো নেই। এদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মরদেহ রোববার সকাল 10:30টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। দাফনের আগে বনানী কবরস্থান মসজিদে হবে জানাজা। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, তার দল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতি দেশপ্রেমিক এক নেতাকে হারালো। পিতা ক্যাপ্টেন এম মনসুর আলীর পদাঙ্ক অনুসরণ করেই রাজনীতির পথ বেছে নেন মোহাম্মদ নাসিম। মৃত্যুর আগ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে ছিলেন সক্রিয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা জানালেন, আমৃত্যু বঙ্গবন্ধু তথা জাতীয় 4 নেতার আদর্শ লালন করে গেছেন মোহাম্মদ নাসিম। দেশের যে কোনো ক্রাইসিসে তার ভূমিকা সবসময় আমাদেরকে পথ দেখিয়েছে। তার মতো সাহসী দৃঢ়চেতা মানুষ আজকে আমরা হারালাম। এই ক্ষতি হচ্ছে অপূরণীয় ক্ষতি। প্রবীণ জননেতা, 14 দলের সমন্বয়ক। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শনিবার সকাল 11:10 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বর্ষিয়ানেই রাজনীতিবিদের। গত 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। 5 জুন ভোরে ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে আমরা সকল কর্মসূচিগুলি স্বাস্থ্যবিধি মোতাবেক আমরা করতে চাই। মহামারী করোনা ভাইরাসের দুর্যোগের কারণে আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সিরাজগঞ্জ এবং গাজীপুরের লক্ষ মানুষ আমাদের কাছে তীব্র আকুতি জানিয়েছিলেন শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শহীদ মনসুর আলীর পুণ্যভূমি সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। করোনা মহামারীর এই কথা মনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার জানাজা আগামীকাল স্বাস্থ্যবিধি অনুসারে বনানী কবরস্থান মসজিদের ওখানে করব। সিরাজগঞ্জের কাজীপুরে 1948 সালের 2 এপ্রিল মোহাম্মদ নাসিমের জন্ম। তরুণ বয়সেই পিতার হাত ধরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় মোহাম্মদ নাসিমের অবদানের কথা স্মরণ করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে তার নির্বাচনী এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের। একদিনে জনাব মোহাম্মদ নাসিমের সৃষ্টি হয় নাই। সেই ছাত্র জীবন থেকে সে রাজনীতি করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের সফলতার দায়িত্ব পালন করেছেন। শুধু রাজনৈতিক নেতাই না, সে একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে সিরাজগঞ্জ আওয়ামী লীগ তথা উত্তরবঙ্গ একজন রাজনৈতিক অভিভাবককে হারালো। সিরাজগঞ্জের ইতিম হয়ে গেল সিরাজগঞ্জের কোনো সাধারণ
যার হাত ধরে সারা সিরাজগঞ্জে উন্নয়ন হয়েছে। তার পরিবার জাতীয় চার নেতা শহীদ মনসুর আলী অন্যতম, তার সন্তান আলহাজ মোহাম্মদ নাসিমের ইন্তেকালে আমরা গভীর শোক জানাচ্ছি। করোনা পরিস্থিতির খবর। ৮৪,০০০-এর বেশি আক্রান্ত নিয়ে চীনকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। গেল ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৩,৬৩৮ নমুনা পরীক্ষায় ২,৮৫৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১১৩৯ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। করোনা মহামারীর বিরুদ্ধে টিকে থাকার লড়াইয়ের ৪ মাস হতে চলল। আক্রান্তের সংখ্যা বিবেচনায় বৈশ্বিক সূচকে অবনতির পাশাপাশি দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তানের পরপরই শোচনীয় অবস্থা বাংলাদেশের। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ বুলেটিনে দেয়া তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যায় কোভিড-১৯-এর উৎস দেশ চীনকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সবশেষ ৫৯টি ল্যাব থেকে ১৩,৬৩৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী মিলেছে ২,৮৫৬ জন। প্রাণ গেছে আরও ৪৪ জনের। মৃতের হার এখন ১.৩৫%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে ৮৪,৩৭৯ জন। মৃত্যুবরণ করেছেন ২৪ ঘন্টায় ৪৪ জন। এ পর্যন্ত ১,১৩৯ জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৩৩ জন, নারী ১১ জন। মৃতদের ১৯ জনই ঢাকার, ১৩ জন চট্টগ্রামের বাসিন্দা। ৫১ থেকে ৭০ বছর বয়সীরাই বেশি মারা গেছেন। ২১ থেকে ৩০ বছর ১ জন, ৩১ থেকে ৪০ ৬ জন, ৪১ থেকে ৫০ ৫ জন, ৫১ থেকে ৬০ ১১ জন, ৬১ থেকে ৭০ ১১ জন, ৭১ থেকে ৮০ ৭ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ২৭ জন, বাড়িতে মৃত্যুবরণ করেছেন ১৪ জন এবং হাসপাতালের মৃত অবস্থায় এসেছে ৩ জন। স্বাস্থ্য বিভাগ বলছে সংক্রমণ কমাতে জনসাধারণের সচেতনতাই একমাত্র অবলম্বন। সকলের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, করোনা মোকাবেলায় সচেতন হন, স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। ৯ থেকে ১২ জন। গত ৪ দিনে আমরা দেখেছি কোভিড-১৯ রোগীর সংখ্যা ছিল ৩,০০০-এর ওপরে। আমরা দেখতে পাচ্ছি ১৩ জনে এসে যে ৩,০০০-এর নিচে নেমে এসেছে। স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণে। আমরা প্রথমে দেখে নেব গত ২৪ ঘন্টার সার্বিক চিত্র। আমরা গত ২৪ ঘন্টায় দেখতে পাচ্ছি নমুনা পরীক্ষা হয়েছে ১৩,৬৩৮ জন এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪,৮৬,৯৬০ জন। যা নমুনা পরীক্ষা হয়েছে, আক্রান্ত হয়েছেন এ থেকে ২,৮৫৬ জন। আজকে মৃত্যুবরণ করেছেন ৪৪ জন এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১,১৩৯ জন। আজও সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭,৮২৭ জন। মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিভাজনে ৪৪ জনের মধ্যে ২১ থেকে ৩০ বছর রয়েছেন ১ জন, ৩১ থেকে ৪০ বছর রয়েছেন ৬ জন, ৪১ থেকে ৫০ বছরে ৫ জন এবং সবচেয়ে বেশি ৬১ থেকে ৮০ বছরে ১৮ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৩ জন। এই মোট ৪৪ জন। বারবার কিন্তু বলা হচ্ছে, বিশেষ করে বাড়িতে যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে সেই বয়োজ্যেষ্ঠ ব্যক্তির প্রতি কিন্তু বিশেষ যত্ন নেওয়ার জন্য। আমরা চলে যাব বাংলাদেশে সংক্রমণের চিত্রে। আমরা দেখতে পাচ্ছি যে ৮ মার্চ প্রথম শনাক্ত হয়েছিলেন ৩ জন। সময়ের ব্যবধানে সেটি কিন্তু বাড়তে বাড়তে আজকে কিন্তু ১৩ জুন। এই ১৩ জুনে এসে আমরা দেখতে পাচ্ছি সেটি ৮৪,৩৭৯ জনে গিয়ে ঠেকেছে। প্রথম মৃত্যুবরণ করেছিল বাংলাদেশে ১৮ মার্চ ১ জন। সেটিও আমরা দেখতে পাচ্ছি সময়ের ব্যবধানে সেটি কিন্তু এখন আজকে ১৩ জুন ১,১৩৯ জনে গিয়ে ঠেকেছে। ৪ মে ১০,০০০ পূর্ণ হয়েছিল আক্রান্তের সংখ্যা। জুন মাসে এসে দেখতে পাচ্ছি যে আক্রান্তের যে সূচকটা সেটি কিন্তু আসলে ঊর্ধ্বমুখী। এই ভাইরাসটি ঠেকানোর একমাত্র অবলম্বন হচ্ছে নিজ বাড়িতে অবস্থান করা। যদি খুব প্রয়োজনে ঘরের বাইরে বের হতে হয় তাহলে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে এবং শারীরিক এবং যে সামাজিক যে দূরত্ব সেটি আসলে বজায় রাখতে হবে। তবেই এই যে ভাইরাস, এই ভাইরাসটি ঠেকানো সম্ভব। তো এই ছিল আজকের বিশ্লেষণে। প্রবাসের সময়ে আরও থাকছে। ঠাকুরগাঁওয়ে মোবাইল চুরির অভিযোগে হাত পা বেঁধে ২ শিশুকে নির্মম নির্যাতনের অভিযোগ। ইউপি সদস্য সহ ৭ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার হয়নি কেউ।
নতুন সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের প্রজ্ঞাপন অনুযায়ী সীমিত পরিসরে অফিস দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একই সঙ্গে রেড জোনের বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। করোনা পরিস্থিতিতে টানা 2 মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর সীমিত পরিসরে অফিস খুলে গত 31 মে, যেখানে অসুস্থ, বয়স্কজন ও প্রসূতি কর্মীদের জন্য বাড়িতে অবস্থানের সুযোগ সহ রাখা হয় বেশ কিছু স্বাস্থ্যবিধি মেনে অফিস করার বিধিনিষেধ। জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত ওই প্রজ্ঞাপনের সময়সীমা বেঁধে দেয়া হয় আগামী 15 জুন পর্যন্ত। তবে নতুন প্রজ্ঞাপন না আসা পর্যন্ত পূর্বের নিয়মই বহাল থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী। শনিবার রাতে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। আমাদের যে প্রজ্ঞাপনটা ছিল, যারা বয়স্ক, যারা অসুস্থ এবং অন্তঃসত্ত্বা যারা নারী কর্মকর্তা আছেন, তারা বাড়িতে থেকেই কাজ করবেন। তাদেরকে অফিসে আসতে হবে না, কারণ তারা ঝুঁকির মধ্যে আছেন। সেজন্যই তারা যাতে সংক্রমিত না হন, সেজন্য তারা আসবেন না, এবং ফার্দার অর্ডার না হওয়া পর্যন্ত এটাই চলতে থাকবে। অন্যদিকে করোনার বিস্তার রোধে রেড জোন ঘোষিত এলাকার বাসিন্দাদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে নতুন প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী। রেড জোনে সেখানে মানুষগুলো নিজে নিজের জায়গায় থাকবে, ওখানে যারা আছে তারা সাধারণ ছুটির ভিতরে থাকবে। সেরকম একটি প্রজ্ঞাপনও আমাদের আগামীতে থাকবে। মহামারীর বিস্তার রোধে রেড জোন ঘোষিত এলাকার বাসিন্দাদের নিজ নিজ ঘরে থেকে ধর্মীয় রীতিনীতি পালনের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেম ব্যতীত অন্য সকল মুসল্লিকে নিজ ঘরে নামাজ আদায় এবং জুমার জামায়াতের পরিবর্তে ঘরে জোহরের নামাজের নির্দেশ দেওয়া হয়। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। কোভিড আক্রান্ত 2 মন্ত্রীর অবস্থা স্থিতিশীল রয়েছে। এর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বাসায় আইসোলেশনে রয়েছেন। অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসই সিং ঢাকা CMH-এ চিকিৎসাধীন। শুক্রবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক ও তার স্ত্রীর দেহে করোনা শনাক্ত হয়। তবে জ্বর ছাড়া অন্য কোনো সমস্যা না থাকায় বাসাতেই আইসোলেশনে আছেন তারা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়, হালকা জ্বর ছাড়া মন্ত্রীর আর কোনো উপসর্গ নেই, আর তার স্ত্রীর জ্বর ও শরীরে হালকা ব্যথা রয়েছে। এর আগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর করোনা ভাইরাসে আক্রান্ত হন। তিনি এখন ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। চট্টগ্রামে কমিশনার সহ 200 পুলিশ সদস্য কোভিড আক্রান্ত হওয়ায় দায়িত্ব পালন নিয়ে কিছুটা বেকায়দায় প্রশাসন। এর মধ্যে 5 জনের প্রাণহানি হয়েছে। আরও কয়েকশো সদস্যকে কোয়ারেন্টিনে এবং আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে মাঠ পর্যায়ে কর্মকর্তাদের দাবি, তারা সার্বক্ষণিক নগরবাসীর নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত 2 মাসে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপির 189 জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ জনসম্পৃক্ততামূলক কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কমিশনার মাহবুবুর রহমান। এর মধ্যে 73 জন সুস্থ হওয়ার পাশাপাশি পুনরায় কাজে ফিরেছেন 11 জন পুলিশ সদস্য। করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকে মানবিক পুলিশিংয়ের আওতায় এনে নানা ধরনের তৎপরতা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এর অংশ হিসেবে তারা যেমন হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে, ঠিক তেমনি করোনা আক্রান্ত রোগীদের বাসায় ফল উপহার দেওয়া হয়েছিল মনোবল চাঙ্গা রাখার জন্য। এরপর দেওয়া হয়েছে ত্রাণ সহায়তা। করোনায় আক্রান্ত হয়ে 3 জন পুলিশ সদস্যের মৃত্যু নিশ্চিত হলেও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও 2 জনের। কিন্তু বর্তমানে নগরীতে সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়তে থাকায় পুলিশও রয়েছে চরম ঝুঁকির মধ্যে। পুলিশিং কাজ করতে গেলে সাধারণ মানুষের কন্টাক্টে যাওয়া লাগছে। যারা যত বেশি হিউম্যান কন্টাক্টে যাচ্ছে তাদের কিন্তু আক্রান্তের হার বেশি হচ্ছে। পুলিশে করোনা আক্রান্তের হার বাড়তে থাকায় সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে সিএমপির ট্রাফিক বিভাগ। নগরীর 5টি প্রবেশ পথ ছাড়াও শতাধিক পয়েন্টে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক বিভাগের সদস্যদের। পরিস্থিতি মোকাবেলা পাশাপাশি আমাদের একটা ইন্টারনাল ম্যানেজমেন্টের পরিবর্তন আনা লাগছে। অপরদিকে করোনা সংক্রমণের শুরুতে মানবিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা রাখা পুলিশকে চলমান দুঃসময়ে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান সুশীল সমাজের। স্বাস্থ্যবিধি মানানো এবং শারীরিক দূরত্ব রক্ষার ক্ষেত্রে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল, যার কারণে সংক্রমণ কম হয়েছে।
নগরীর বিভিন্ন থানায় কর্মরত পুলিশ সদস্যরাও করোনায় আক্রান্ত হলেও দায়িত্ব নিয়ে কাজ করছেন তারা। আমাদের একজন সদস্য সুস্থ থাকলে আমরা মাঠে দাঁড়িয়ে কাজ করব, আমাদের মনোবল কিন্তু এই ধরনের। 4টি জোনে বিভক্ত 16 থানা এলাকায় সিএমপির মোট পুলিশ সদস্য রয়েছে প্রায় 7000। এর মধ্যে 5000-এর বেশি সদস্যকে নিয়মিত দায়িত্ব পালন করতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। একটি চক্রের কাছে পানির জন্য জিম্মি রাজধানীর মিরপুরের কাজীপাড়া শেওড়াপাড়া এলাকা। সংকটের সুযোগে অবৈধ সংযোগের রমরমা ব্যবসা ফেদে হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকা। এলাকাবাসীর অভিযোগ, ওয়াসা দীর্ঘদিন ধরে আশ্বাস দিলেও পানি পাচ্ছেন না তারা। বিস্তারিত সাদাত রহমতুল্লাহর রিপোর্টে। এ দৃশ্য রাজধানীর পূর্ব কাজীপাড়া শেওড়াপাড়া এলাকার। হাজার হাজার পরিবারের পানির জন্য ভরসা এই ড্রাম। করোনাকালে ভয়াবহ রূপ নিয়েছে এই সংকট। করোনার যে মূল জিনিস যে আমরা একটু পরপর হাতটা ধুবো, সেই সুযোগ কিন্তু আমাদের আসলে নাই। গত মাসে একবারই পানি নেই, কিন্তু নিয়মিত বিল আসতেছে। সংকটের সুযোগে অবৈধ পানির সংযোগের ব্যবসা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। যারা বাড়তি অর্থ গুনতে পারছে তারা পানি পাচ্ছেন, অন্যদের কপালে দুর্ভোগ। করোনার দুঃসময়ে স্বাস্থ্যবিধি মেনে যখন বারবার হাত ধোয়ার কথা বলা হচ্ছে, তখন এলাকায় নিত্যদিনের খাওয়ার পানির জন্য এক প্রকার যুদ্ধ করতে হচ্ছে এখানকার বাসিন্দাদের। এলাকাবাসীর দেওয়া তথ্য মতে লিয়াকত আলী এই অঞ্চলের পানির নিয়ন্ত্রক। অভিযোগ আছে ওয়াসার চোখের সামনে ঘটছে এমন ঘটনা। খারাপ লোকের সাথে তারা এই সিন্ডিকেটটা খেলতেছে, দান্দাবাজি। এই পাইপের লাইন দিলেই 1 লাখ টাকা। কি কারণে ইঞ্জিনিয়ার সাইফুল সাহেব আমাদের এই লাইনগুলো কেটে দিল? স্থানীয় জনপ্রতিনিধি বলছেন, ওয়াসার অসহযোগিতায় দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে না পারায় সুযোগ নিচ্ছে এই পানি চক্র। এখানে পানির উৎপাদন হচ্ছে হলো 1500। সেই 1500-এর মধ্যেও দেখা যায় মানুষজন এলাকা প্রভাবশালী বিস্তার করে তাদের একদিকে রং করে সেটা আরেক দিকে মুখ করে দিতেছে। আমার সাথে যে কন্ট্যাক্ট ওনার উনি জানেন কত টাকা নিচ্ছে না নিচ্ছে। আমার কাজ শুধু পাইপটা টাইনা দিয়ে সিমেন্টটা ঢালাই করে দেওয়া। আমার কাজ এতটুকু। দালাল আছে ওই বাড়িওয়ালার সাথে কন্ট্রাক্ট করায় যে চুপ করে যে আপনি আমাকে এই টাকা দেবেন, আমি পানি ব্যবস্থা করে দিব। এলাকাবাসীর চাওয়া এবার আর আশ্বাস নয়, স্থায়ী সমাধান হোক দীর্ঘদিনের পানি সংকটের। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সাধারণ ছুটি শেষে ফের শুরু হয়েছে ঢাকার চারপাশের নদী তীর রক্ষার কাজ। 2.5 মাস বন্ধ থাকায় শ্রমিক পাওয়া নিয়ে সংশয় রয়েছে ঠিকাদার কোম্পানিগুলো। প্রকল্প পরিচালক বলছেন, দ্রুত সংশোধিত প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হলে নির্দিষ্ট সময়ের মধ্যেই সব টেন্ডার শেষ হবে। মিজানুর রহমান মিন্টুর ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। ফের কর্মযজ্ঞে মেতেছে ঢাকার চারপাশের নদীতীর। প্রাণ ফিরেছে নদীতীর রক্ষার কাজে। দখলমুক্ত শক্তিশালী অভিযান শেষে টেকসইভাবে নদীতীর রক্ষার কাজ চলার সময়ই মহামারী করোনার প্রভাবে থমকে যায়। তবে প্রায় 3 মাস পর সাধারণ ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে কাজে। বিএডব্লিউটির তথ্য মতে স্থায়ীভাবে নদীর সীমানা নির্ধারণে 10,820টি পিলারের মধ্যে এখন পর্যন্ত প্রায় 4500 পিলার বসানো হয়েছে, যেখানে শতভাগ দৃশ্যমান 1500। এছাড়া 1 কিলোমিটার খাড়া পাড় ও 2.5 কিলোমিটার ঢালু পাড় বাঁধাইয়ের কাজ প্রায় শেষের দিকে। শুরু হয়েছে 6টি জেটি নির্মাণের কাজও। আবার নতুন করে আমরা কাজ শুরু করেছি, কিন্তু এখন আর ওই আগের মতো সেইভাবে কাজ করতে পারছি না, কারণ লোকবল সেভাবে আসতে পারতেছে না গ্রামের থেকে। আমাদের 60% কাজ শেষ হয়ে গিয়েছে। আর ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর বিষয়ে রাজধানী জাহাঙ্গীর গেটে সাংবাদিকদের ব্রিফ করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের শ্রদ্ধেয় নেতা আজ রাত 11:45 ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গভীরভাবে শোকাহত তার এই মৃত্যু সংবাদে। মাননীয় নেত্রী শেখ হাসিনার অত্যন্ত দুর্দিনের দুঃসময়ের কাণ্ডারি শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তার এই আকস্মিক মৃত্যুতে আমরা সকলেই শোকাহত, সারা দেশবাসী শোকাহত। আমরা তার বিদেহে আত্মার মাগফিরাত কামনা করি। আগামীকাল সকালে মাননীয় নেত্রী শেখ হাসিনার পরামর্শ অনুযায়ী তাকে কখন দাফন করা হবে, কোথায় দাফন করা হবে, এই বিষয়গুলির সিদ্ধান্ত আমরা
পরবর্তীকালে আপনাদের মাধ্যমে আমরা জানিয়ে দেব। তিনি সর্বশেষ কি রোগে ভুগছিলেন এবং আপনারা তো এসে কথা বলেছেন? তিনি তো আসলে বার্ধক্যজনিত রোগ তো ছিলই, বার্ধক্যজনিত ছিল, কিন্তু আসলে শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করেন। যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাসায়, তখনই তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে রওনা করেন সিএমএইচের উদ্দেশ্যে। সিএমএইচে জাহাঙ্গীর গেটে আসার আগেই তিনি আসলে হার্ট ফেল দুর্বল হয়ে পড়েন। এরপর সিএমএইচে নেওয়ার পর তাকে মৃত হিসেবে ঘোষণা করেন। তার কি করোনা টেস্ট করা হবে কিনা? সাধারণত আমরা দেখে থাকি যে কেউ যদি মারা যাওয়ার পরে তার করোনা টেস্টটা করানো হয়, সেক্ষেত্রে কি তার নমুনা সংগ্রহ করা হয়? প্রোটোকল অনুযায়ী প্রোটোকল অনুযায়ী স্বাস্থ্যবিধি অনুযায়ী ওনার ব্যাপারে একই ব্যবস্থা নেওয়া হবে। আমরা কি বলবো যে হাসপাতালে নেওয়ার পথে উনি ইন্তেকাল করেন। ঠিক এই জাহাঙ্গীর গেটে যখন উনি জাহাঙ্গীর গেট পর্যন্ত এসছেন, তখনই তিনি মৃত্যুর করে ঢলে পড়েন। অবশেষে সিএমএইচ যাওয়ার পরে ডাক্তাররা তাকে দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। তিনি চিরদিনের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন। কালকে 10:30টায় যে আমাদের নেতা মোহাম্মদ নাসিমের যে জানাজা, সেই জানাজা আগামী কাল 10:30টায় বনানী কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হবে। আমরা আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই, সেটা হলো কোনোভাবেই আমরা জনসমাগম প্রত্যাশা করি না। আমরা জানি এই নেতা মানুষের জনগণের নেতা, কর্মীবান্ধব নেতা, সবাই বেকুল হয়ে আছেন। কিন্তু দেশের বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে, আবারও অনুরোধ করব, আমরা বারবার অনুরোধ করব, আমরা সেই শোকাতুর মানুষকে যারা বাসায় থেকে নামাজানতে যেন দোয়া করেন, তার জন্য অযথা নিজের জীবনের ঝুঁকি যেন না বাড়ান। কালকে কি আজকে যে ঘটনাটি ঘটলো, কালকে কি ঘোষণাটা কি 10টার পর আগে আসতে পারে কিংবা পরে আসতে পারে? 10টার পরে জানানো হবে। থ্যাংক ইউ। আসে। দেখছেন প্রবাসী সময়। দীর্ঘ প্রায় 5 বছর পর বাড়ল ব্যক্তির করমুক্ত আয়সীমা। বাজেটে বিভিন্ন নিত্যপণ্য শিল্পের কাঁচামাল আমদানিতে আগাম আয়কর ও ভ্যাট কমানো হলেও তদারকি না থাকলে সুফল মিলবে না বলে মনে করেন সাধারণ মানুষ। যদিও কাঁচামাল আমদানির ক্ষেত্রে অগ্রিম আয়কর ও ভ্যাট পুরোটাই প্রত্যাহারের দাবি শিল্প উদ্যোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন হাজেরা শিউলি। সবশেষ 2014-15 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয়সীমা 2,20,000 টাকা থেকে বাড়িয়ে পুরুষদের ক্ষেত্রে 2.5 এবং নারী ও প্রবীণদের জন্য 3 লাখ টাকা নির্ধারণ করে সরকার। গেল 5 বছরে জীবনযাপনের আনুষঙ্গিক ব্যয় বাড়লেও অপরিবর্তিত রাখা হয় করমুক্ত আয়সীমা। অবশেষে এবারের প্রস্তাবিত বাজেটে করমুক্ত সীমা 50,000 টাকা বাড়িয়ে নারী ও পুরুষদের জন্য যথাক্রমে 3 লাখ ও 3.5 লাখ টাকা করেছে সরকার। সেই সঙ্গে কর হারও 5% কমানো হয়েছে। ইনকামের সমস্ত রাস্তাগুলো প্রতিকূলতার মধ্যে আছে, শুধু খরচগুলোর রাস্তাগুলো চালু আছে। সীমাটা যদি 4 বা 5-এ করা যেত তাহলে এটা মনে হয় যে একটু ভালো সুবিধা হতো। পণ্যের দাম নাগালে রাখা এবং ব্যবসায়ীদের ওপর চাপ কমাতে বেশ কিছু পণ্য ও কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট কমিয়েছে সরকার। এর সুফল চান সাধারণ মানুষ। আর কাঁচামাল আমদানিতে অগ্রিম আয়কর ও ভ্যাট সম্পূর্ণ প্রত্যাহার চান ব্যবসায়ীরা। সাধারণ ভোক্তারা এটার কতটুকু সুযোগ সুবিধা পায় সেটা একটা দেখার বিষয়। সরকার এই বছর অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 5% জায়গায় 3% করেছে। এটা সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব আমরা করছি। এতে ব্যবসায়ীদের জন্য বিরাট বিড়ম্বনা। এদিকে অনলাইনে রিটার্ন দাখিলে করদাতাদের উৎসাহিত করতে বাজেটে 2,000 টাকা কর রেয়াত দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিভিন্ন ধরনের প্রণোদনা যেটা দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই ইতিবাচক সাধারণ করদাতার দৃষ্টিতে। একই সাথে কর কর্তৃপক্ষের পক্ষ থেকেও এটি তাদের কাজকে আরো সহজ এবং আরো করদাতা বান্ধব করবে। রাজস্ব আহরণ এবং করদাতার সংখ্যা বাড়াতে কর কর্মকর্তাদের প্রণোদনা ও স্বীকৃতি দিতে একটি নীতিমালা তৈরির প্রস্তাব করা হয়েছে বাজেটে। এবং অপ্রত্যাশিত আর্থিক প্রয়োজন। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা।
মোবাইলে কথা বলার ক্ষেত্রে সম্পূরক শুল্ক 100 টাকায় আরও 5 টাকা বাড়ানো হয়েছে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড। আগে 100 টাকায় 10 টাকা ছিল সম্পূরক শুল্ক, যা এখন থেকে 15 টাকা হবে। শনিবার জাতীয় রাজস্ব বোর্ড থেকে এ বিষয়ে বার্তা পাঠানো হয়। 2020-21 অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুযায়ী মোবাইলে কথা বলার ক্ষেত্রে আগের 10% থেকে বাড়িয়ে 15% হারে সম্পূরক শুল্ক পরিশোধ করতে হবে ব্যবহারকারীদের। বাজেট প্রস্তাবনার পরপরই বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে ভুল বোঝাবুঝির সূত্রপাত হয়। এ কারণে জাতীয় রাজস্ব বোর্ড থেকে বার্তা পাঠিয়ে বিষয়টি স্পষ্ট করা হয়। দিনাজপুরে গেল 7 বছরে এবার সর্বোচ্চ দামে লিচু বিক্রি করছেন বাগান মালিক ও কৃষক। প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপে কেটে গেছে বাজারজাতকরণের শঙ্কা। পাইকার আর ব্যবসায়ীরা ট্রাকে ট্রাকে বিভিন্ন জেলায় লিচু পাঠাচ্ছেন, আর বাজারে স্বাস্থ্যবিধি মানার বিষয়টি তদারক করছে সেনাবাহিনী। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। দিনাজপুরের বাজারে মাদ্রাজি, বোম্বাই, চায়না থ্রি, হাড়িয়া, কাঁঠালি, বেদানা লিচুর জমজমাট বেচাকেনা চলছে। ভালো দাম পাওয়ায় বাগান মালিক, কৃষক ও ব্যবসায়ীরা খুশি। দাম বেশি হলেও সুস্বাদু হওয়ায় সাধারণ ক্রেতারাও কিনছেন। সরকারি ব্যবস্থাপনায় ডাক বিভাগের গাড়িতে এবং অনলাইনে লিচু বেচাকেনার ব্যবস্থা রয়েছে। গত কয়েকদিনে বেদানা, চায়না থ্রি লিচুর দাম প্রতি শতে বেড়েছে 200 থেকে 300 টাকা পর্যন্ত। চায়না থ্রির দাম বেশি যাচ্ছে প্রায় 700-750, বেদানাটা যাচ্ছে 600। একটু দাম কম হলে ভালো হয়। গত বছরের তুলনায় একবার লিচুর দাম একটু বেশি মনে হচ্ছে। দামটা বেশি হলেও লিচুর স্বাদ খুব ভালো। এবার লিচুতে ভালো লাভের কথা জানালেন পাইকার ও আড়তদাররা। করোনা ভাইরাসের কারণে আমরা খুব চিন্তিত ছিলাম যে লিচুর বাজার হবে কিনা। গতবারের তুলনায় এবার অনেক কাস্টমার বেশি এবং লিচু ভালো দামে বিক্রি হচ্ছে। লিচুর দাম মোটামুটি অনেক ভালো, কৃষকরাও অনেক মূল্য টাকা পেয়েছে, আমরা ব্যবসায়ীরাও অনেক টাকা মোটামুটি ব্যবসা করতে পেরেছি। বাজারে স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করছে সেনাবাহিনীর সদস্যরা। সাধারণ জনগণকে মাস্ক পরার জন্য উদ্বুদ্ধ করছি এবং তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য উপদেশ দিচ্ছি। আমরা এটাও এনশিওর করছি যারা ব্যবসায়ী আছে তারা যেন সঠিক দামটা পায়। করোনা পরিস্থিতির কারণে বাজারে প্রবাহ ঠিক রাখতে শুরু থেকেই বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। বড় এলাকাতে আমরা এই মাঠ স্থাপনের ফলে কৃষক, ব্যবসায়ী, আড়তদার সবাই কিন্তু খুশি। ডাক বিভাগ থেকেও কোনো উপজেলার মাধ্যমে কৃষকের যে লিচু সেটা কিন্তু আমরা ঢাকার বাজারে দিতে সক্ষম হয়েছি। জেলার 6500 হেক্টর জমির লিচুর বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা 50,000 মেট্রিক টন। সময় সংবাদ, দিনাজপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চিকিৎসাধীন অবস্থায় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর মৃত্যু, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। রোববার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন। করোনায় 84,000-এর বেশি আক্রান্ত নিয়ে চীনকে ছাড়ালো বাংলাদেশ। একদিনে 44 জনের মৃত্যু। অব্যাহত থাকবে সীমিত পরিসরে অফিস, দোকানপাট পরিচালনার নির্দেশনা। 23 বছর ধরে পরিত্যক্ত মিরপুরের মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের 100 শয্যার হাসপাতাল। অবহেলায় নষ্ট কোটি টাকার সম্পদ, বিকল্প ব্যবহারের কথা ভাবছে ট্রাস্ট। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16244 নম্বরে। সঙ্গে থাকুন সময়ে।